অডিও বুক বা ইলা চ্যানেলে হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা আজকের পঞ্চম পর্বে। আলাদা বাসা ভাড়া করে তোমাদের নিয়ে থাকবো। ইমন মায়ের দিকে তাকাল, কিছু বলল না। সুরায় বললেন, ইত্তেফাক পত্রিকা অনেকবারই ভাড়ার বিজ্ঞাপন ছাপা হয়। আমি বিজ্ঞাপনগুলি পড়েছি। ঢাকার আশেপাশে 3,000 টাকার মধ্যে 2 রুমের বাসা পাওয়া যায়। 3,000 টাকায় বাসা ভাড়া করলাম, আর বাসার খরচ যদি 5,000 টাকা ধরি তাহলে মাসে 8,000 টাকা হলেই আমাদের হয়ে যায়। সুপ্রভা বলল, মাসে 8,000 টাকা পাবে কোথায়? সুরাইয়া বললেন, আমি যেখান থেকে পারি জোগাড় করব। সেই দায়িত্ব তোমাদের না, সেই দায়িত্ব আমার। ইমন বলল, তবু শুনি টাকাটা তুমি পাবে কোথায়? আমি এখনো চিন্তা করিনি। সুপ্রভা বলল, মা, ভাইয়া আগে পাশ করুক। ভাইয়া যা ভালো ছাত্র, সে পাশ করার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটির টিচার হয়ে যাবে, কোয়ার্টার পাবে। তখন আমরা কোয়ার্টারে উঠব, আর বাসা ভাড়া করতে হবে না। এতদিন আমি অপেক্ষা করতে পারবো না। তোমাদের নিয়ে আমি আলাদা থাকবো। নিজে রান্না করব, ঘর পরিষ্কার করব, গোছাবো, ফুলের টবে গাছ লাগাবো। সংসারটা হবে আমার নিজের, কলমি শাকের মতো ভেসে ভেসে বেড়ানোর সংসার না। ইমন বলল, নিজের আলাদা সংসার যাচ্ছ, খুব ভালো কথা। এখন তো সম্ভব হচ্ছে না। প্রতি মাসে 8,000 টাকা তুমি নিশ্চয়ই ভিক্ষা করে জোগাড় করতে পারবে না। যদি জোগাড় করতে পারি, তুই কি আলাদা বাসা করবি? হ্যাঁ, করব। বেশ, আমি কমপক্ষে 3 বছর আলাদা বাসা ভাড়া করে থাকার মতো টাকা তোকে জোগাড় করে দেব। তুই বাসা ভাড়া করবি। তোর বাবার অফিস থেকে একটা পয়সা আমি আজ পর্যন্ত নেইনি, এখন নেব। টাকা পেতে হলে বাবা মারা গেছেন এই জাতীয় কাগজপত্র দিতে হয়। তুমি তো সেটা কখনো করতে চাওনি, এখন করতে চাচ্ছ কেন? এখনও করতে হবে না। 15 বছরের বেশি নিখোঁজ থাকলে ডেথ সার্টিফিকেট লাগে না। ভাইজান অফিস থেকে খোঁজ এনেছেন। ও আচ্ছা, সব মিলিয়ে 5 লাখের মতো টাকা পাওয়া যাবে। এই টাকায় তোর চাকরি না হওয়া পর্যন্ত আমরা বাসা ভাড়া করে থাকতে পারব। পত্রিকায় একটা বাড়ি ভাড়ার বিজ্ঞাপন উঠেছে, আমার খুব পছন্দ হয়েছে। দাগ দিয়ে রেখেছি, মন দিয়ে শোন, পড়ে শোনাচ্ছি। সুরাইয়া পত্রিকা হাতে নিলেন। সুপ্রভা মনে মনে বলল, কি সর্বনাশ! মা আবার আমাদের কি যন্ত্রণায় ফেলার ব্যবস্থা করছে? তোরা মন দিয়ে শোন। 2 রুম, 2 বাথরুম, ড্রয়িং, ডাইনিং, উত্তরের বারান্দা, খোলামেলা, প্রচুর আলো হাওয়া। ভাড়া গ্যাস ও পানি সহ 3500 টাকা। 6 মাসের অগ্রিম আবশ্যক। কি ভালো না? সুপ্রভা বলল, হ্যাঁ ভালো। চলো দেখে আসি। ইমন বলল, এখন দেখে আসবে? হ্যাঁ, এখন দেখে আসবো। একটা বেবি ট্যাক্সি ডাক দেয়, 3 জন মিলে চলে যাই। 2টা রুম তো, একটাতে আমি আর সুপ্রভা থাকবো, একটাতে ইমন থাকবে। উত্তরের বারান্দায় আমি ফুল গাছের টব রাখবো। অবশ্যই শীতকালে খুব ঠান্ডা লাগবে। উত্তরে হাওয়া। ইমন বলল, এখন দেখে তোমার লাভ নেই। বাসা পছন্দ হলেও তুমি নিতে পারবে না। তোমার সঙ্গে টাকা নেই। টাকাটা আসুক, তারপর আমরা বাড়ি দেখে বেড়াবো। সুরাই ক্লান্ত ভঙ্গিতে বললেন, আচ্ছা, তোরা যা। ইমন সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে চলে গেল। মার মুখের দিকে তাকিয়ে সুপ্রভার খুব মায়া লাগছে। কীরকম হতাশ মুখ করে বসে আছেন, মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবেন। সুপ্রভা বলল, মা, চলো তুমি আর আমরা দুজনে মিলে দেখে আসি। সুরাই আনন্দিত গলায় বললেন, তুই যাবি? হ্যাঁ, যাব। বাড়ি পছন্দ হলে তো কোনো লাভ হবে না। বাড়ি ভাড়া নিতে পারবো না। নিতে পারবে না কেন? পছন্দ হলে বড় মামার কাছ থেকে টাকা ধার নিয়ে 6 মাসের অ্যাডভান্স দিয়ে দেব। বাবার টাকাটা পেলে মামার টাকা ফেরত দিলেই হবে। সুরাইয়া বললেন, চল যাই। মিতু আপাকে সঙ্গে নেব মা? কাউকে সঙ্গে নিতে হবে না, তুই আর আমি যাই। তোর বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে। ঠিকই বলেছিস, ভাইজানের কাছ থেকে ধার নিলেই হবে। সুপ্রভার ইচ্ছে করছে জিজ্ঞেস করে, এতদিন পর তোমার হঠাৎ আলাদা বাড়ি নেবার ইচ্ছে হলো কেন? জিজ্ঞেস করলো না। মার মেজাজ এখন ভালো, সেই ভালোটা বজায় থাকুক। প্রশ্ন শুনে মা যদি আবারও উল্টে যান, তাহলে সমস্যা হবে। সুপ্রভার ধারণা, তার মার মগজের ভেতরে মাকড়সার মতো দেখতে কিছু পোকা বাস করে। পোকাগুলি হলমেজাজ খারাপের পোকা। এরা মাঝে মধ্যে গর্তের ভেতর থেকে বের হয়ে আসে, তখন মা অন্য মানুষ হয়ে যান। পোকাগুলি যখন গর্তের ভেতর লুকিয়েছে, থাকুক। খুঁচিয়ে এদের গর্ত থেকে বের করার কোনো দরকার নেই। বাসা দেখে সুরাইয়ার খুবই মন খারাপ হলো। একতলায় অন্ধকার ছাতা পড়া স্যাঁতসেঁতে ঘর, এক চিলতে বারান্দা। সেই বারান্দার সামনে পাহাড় সমান বাড়ি দাঁড়িয়ে আছে। দিনের বেলাতেও বারান্দা অন্ধকার। সুপ্রভা বলল, বাদুড়দের থাকার জন্য এই বাড়িটা খুব ভালো মা। 24 ঘন্টা অন্ধকার। এই বাড়ির নাম হওয়া উচিত বাদুড় ভিলা। সুরাই বিরক্ত গলায় বললেন,
তাহলে আলো হাওয়া এইসব মিথ্যা কথা কেন লিখলো? সুপ্রভা বলল, মিথ্যা কথা বললে দোষ হয় মা, লিখলে দোষ হয় না। ঔপন্যাসিকরা যে ক্রমাগত মিথ্যা কথা লেখেন তাদেরও তো দোষ হয় না। সুরাইয়া বললেন, চল ফিরে যাই। সুপ্রভা বলল, বের হয়েছি যখন চট করে ফিরবো কেন? চলো রিক্সা নিয়ে ঘুরতে থাকি, টুলেট দেখলেই রিক্সা থেকে নেমে পড়ব। এটা মন্দ না, ভাড়া বাড়ি সম্পর্কে একটা ধারণা হবে। পিপাসা পেয়েছে মা, ঠান্ডা এক ক্যান কোক কিনে দেবে? রাতে ঘুমোতে যাবার সময় ইমন দেখে বিদেশি টিকিট লাগানো একটি খাম বালিশের উপর পড়ে আছে। ইমনের বুক ধক করে উঠল। কার চিঠি? ছোট চাচার। নিশ্চয়ই দুপুরবেলা এসেছে, কেউ একজন লুকিয়ে রেখেছে, এক সময় রেখে দিয়েছে তার বালিশের উপর, যেন ঠিক ঘুমোতে যাবার সময় তার চোখে পড়ে এবং সে আনন্দে অভিভূত হয়। সেই একজনটা কে? মিতু? অবশ্যই মিতু। মিতু ছাড়া এই কাণ্ড আর কি করবে? কতদিন পরে ছোট চাচার চিঠি এসেছে। ইমনের খাম খুলতেও মায়া লাগছে। খাম খুললেই তো চিঠি শেষ। এর চেয়ে যতক্ষণ পারা যায় খাম হাতে নিয়ে বসে থাকা যাক। ছোট চাচাকে দেখতে ইচ্ছে করছে। কেমন হয়েছেন ছোট চাচা কে জানে? হুট করে কোনো একজন ম্যাম সাহেবকে বিয়ে করে ফেলেননি তো? ইমনের ধারণা ছোট চাচার কোনো দিন বিয়ে হবে না, কারণ ছোট চাচাকে স্বামী হিসেবে পাবার জন্য যে পুণ্যবল দরকার সেই পুণ্যবল খুব কম মেয়ের আছে। চিঠি সম্বোধন ইংরেজিতে হলেও চিঠিটা বাংলায় লেখা, এমনভাবে লেখা যেন বাচ্চা ছেলেকে লেখা হচ্ছে, যেন ইমন আগের মতোই আছে, তার বয়স বাড়েনি। মাই ডিয়ার হার্টনাট, কেমন আছিস রে বেটা? ভুলভুলি, গুলগুলি, অনেক দিন তোদের খোঁজখবর নিতে পারিনি, কারণ আমার হয়েছে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। ভুল বললাম, শুধু মাথার ঘা না, সর্বাগ্যে ঘা। জেল টেল খেটে একাকার। দুটা ব্রাজিলিয়ান ছেলের সঙ্গে রুম শেয়ার করে থাকতাম। ওরা ড্রাগ ডেলিভারির সঙ্গে যুক্ত ছিল। ওদের পুলিশ ধরলো, সঙ্গে আমাকেও ধরলো। ওদের সাজা হলো 10 বছর করে। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তারপরেও ঝাড়া 3 বছরের জেল। তবে ওদের জেলখানাগুলি ভালো, যতটা কষ্ট হবে ভেবেছিলাম ততটা হয়নি। তোদের কিছু জানায়নি, তোরা শুনে কষ্ট পাবি তাই। এমনিতেই তোদের কষ্টের সীমা নেই। গোদের উপর বিস্ফোরা, গোদের উপর ক্যান্সার করে লাভ কি? জেলে থাকার সময় প্রায় তোকে স্বপ্নে দেখতাম। একটা স্বপ্নে দেখি তুই রিক্সা থেকে পড়ে পা ভেঙে ফেলেছিস, আমি ছোটাছুটি করে তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তুই কান্নাকাটি কিছুই করছিস না, মুখ ভোঁতা করে আমার গলা জড়িয়ে ধরে রেখেছিস। স্বপ্ন দেখে খুবই মনটা খারাপ হয়েছিল। জেল থেকে বের হয়েছি, সঙ্গে বেশ কিছু টাকা নিয়ে। এদেশের জেলে কয়েদিরা নানান ধরনের কাজকর্ম করে, তার জন্য পারিশ্রমিকও পায়। সেই পারিশ্রমিক জমা থাকে, কয়েকবার শেষ হলে টাকাটা দিয়ে দেওয়া হয়। জেল খাটা মানুষ তো আর চট করে চাকরি জোগাড় করতে পারে না, এই টাকাটা তখন কাজে লাগে। যাই হোক, আমার জেল রোজগার থেকে তোকে কিছু পাঠালাম। তুই সুপ্রভাকে দামি একটা কোনো উপহার কিনে দিবি। ভাবিকে অবশ্যই একটা ভালো শাড়ি কিনে দিবি। তোর যত বন্ধুবান্ধব আছে সবাইকে কিছু না কিছু গিফট দিবি। শুধু তুই নিজে কিছু নিবি না। টাকাটা তোর, কিন্তু টাকাটা খরচ করবি তোর প্রিয়জনদের জন্য। কিরে বেটা, তোকে কেমন প্যাচে ফেলে দিয়েছি? তোর উপহার আমি নিজে নিয়ে আসবো। ব্যাটারে, তুই ভালো থাকিস। তোকে একটা কথা বলি, আমি যখন খুব বড় রকমের ঝামেলায় পড়ি, চোখে অন্ধকার দেখি, তখন তোর ছোটবেলার ছবিটা মনে করার চেষ্টা করি। গম্ভীর ধরনের একটা শিশু, অসম্ভব বুদ্ধি, যে বুদ্ধির সবটাই সে গোপন করে রাখে। বুদ্ধির চেয়েও বেশি যার মায়া, যে মায়াও সে কাউকে দেখতে দেয় না, গোপন করে রাখে। যখন সেই সুন্দর ছবিটা মনে ভেসে ওঠে, তখন দুঃখ কষ্ট আর গায়ে লাগে না। বেটা, আজ যাই, পরে তোকে আরও লম্বা চিঠি দেব। ইতি, ছোট চাচা। চিঠির সঙ্গে $100 দুটা নোট। ইমন বাতি নিভিয়ে মশারির ভেতর ঢুকে গেল। ছোট চাচার চিঠিটা সে গালে চেপে ধরে রাখল। তার কেন জানি মনে হচ্ছে ছোট চাচা অনেক দূর থেকে হাত বাড়িয়ে তার গাল ছুঁয়ে রেখেছেন এবং মুখে বলছেন, লক্ষ্মী সোনা, চাঁদের কণা, ভুন ভুন, খুন শুন, শুন শুন, ভুলভুলি, গুলগুলি, পুলপুলি। রাত প্রায় 1টা বাজে। জামিলুর রহমান সাহেব বারান্দায় হাঁটাহাঁটি করছেন। তার ঘুম আসছে না, মাথা দপদপ করছে। মাথায় পানি ঢাললে ভালো হতো। একা একা মাথায় পানি ঢালা যায় না। এত রাতে কাউকে ডেকে তুলতেও ইচ্ছে করছে না। ঘুম না এলে মানুষ কি করে তার জানা নেই। ঘুমের সমস্যা তার কখনো হয়নি। সারাদিন পরিশ্রমের পর রাতে ঘুমোতে যেতেন, সঙ্গে সঙ্গে ঘুম আসতো। বয়স বাড়লে মানুষের ঘুম কমে যায়।
তার বয়স বাড়ছে, ঘুম কমার এটাও একটা কারণ হতে পারে। শোভন এবং টোকনের কাণ্ডকারখানাও তার মনে হয়তোবা চাপ দিচ্ছে। শোভন টোকনের ব্যাপারটা অবশ্যই তুচ্ছ করার মতো নয়, তিনি তুচ্ছ করে যাচ্ছেন। যে কোনো ঘটনাই বড় করে দেখলে বড়, ছোট করে দেখলে ছোট। পুরো জিনিসটাই নির্ভর করছে কিভাবে দেখা হচ্ছে তার উপর। সোরাইয়ার স্বামী হারিয়ে গেছে এই ঘটনাটাকে অনেক বড় করে দেখছে বলে আজ সোরাইয়ার এই অবস্থা। মানুষ হারিয়ে যাওয়া তেমন কোনো বড় ব্যাপার না। যুবক ছেলে বিগড়ে যাওয়াও কোনো ব্যাপার না। সূত্রাপুর থানার ওসি সাহেবকেও তিনি তাই বললেন। ওসি সাহেব তার অফিসে এসেছেন। মাইডিয়ার ধরনের অমায়িক ভদ্রলোক। পায়জামা পাঞ্জাবি পরে এসেছিলেন বলে মনে হচ্ছিল। কোন কলেজের বাংলার শিক্ষক। পান খাচ্ছিলেন বলে ঠোঁটও লাল হয়ে আছে। চোখে মোগলি ফ্রেমের চশমা। কে বলবে পুলিশের লোক। কথাবার্তাও অত্যন্ত ভদ্র। শান্ত স্বরে বললেন, আপনার দুই ছেলে সম্পর্কে কিছু কথা বলার জন্য এসেছিলাম। জামিলুর রহমান বললেন, বলুন। ওসি সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সোসাইটি কোন দিকে যাচ্ছে দেখুন। ইয়াং সব ছেলে, ব্রাইট এনার্জেটিক ইয়াং ম্যান, সব বিগড়ে যাচ্ছে। বাবা মা কিছু করতে পারছে না। আমরা পুলিশের লোক, আমাদের হাত পা বাঁধা। আমরা হচ্ছি হুকুমের চাকর, যেরকম হুকুম সেরকম কাজ। জামিলুর রহমান বললেন, আপনার কথাবার্তা ঠিক বুঝতে পারছি না। আপনার উপর হুকুমটা কি? আপনার দুই ছেলের নামই ওয়ারেন্ট বের হয়েছে। ওরা কি করেছে? কয়েকটা মামলাই আছে। আর্মড রাবারি, একটা খুনের মামলাও আছে। ও আচ্ছা, তবে চিন্তার কিছু নেই। চিন্তার কিছু নেই কেন? অ্যারেস্ট না হওয়া পর্যন্ত চিন্তা কি বলুন? অবশ্যই অ্যারেস্ট হলে চিন্তার ব্যাপার আছে। নন বেলেবল ওয়ারেন্ট, জামিন হবে না, দীর্ঘদিন মামলা চলবে। অবশ্যই মামলাতে শেষটায় কিছু হবে না। এইসব মামলায় সাক্ষী পাওয়া যায় না, কেউ সাক্ষী দিতে চায় না, সব বেকসুর খালাস। সেটাও 2-3 বছরের ধাক্কা। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে অ্যারেস্ট না হওয়া। শুধু দেখতে হবে যেন অ্যারেস্ট না হয়। আপনারা তাদের খুঁজে বের করবেন না? ওসি সাহেব গলা নিচু করে বললেন, আপনার সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্টে আসা যাক। মাসে আপনি 50,000 টাকা করে দেবেন, বাকিটা আমরা দেখব। প্রতি মাসে আপনাদের 50,000 টাকা করে দিতে হবে? জি। এই টাকাটা দিলে আপনারা কি করবেন? তাদের দেখলেও না দেখার ভান করবেন। আমাদেরও অনেক সিস্টেম আছে, সেসব আপনার না জানলেও চলবে। এই ধরনের ছেলেদের নিরাপত্তার ব্যাপারও আছে। দলে দলে রাইভেলরি আছে, আমরা এক ধরনের প্রোটেকশনও দেব। ব্যাপারটা কি এই দাঁড়াচ্ছে যে মাসে মাসে 50,000 টাকা করে দিলে আপনারা আমার দুই পুত্রকে অ্যারেস্ট করবেন না এবং প্রোটেকশন দেবেন, পাহারা দিয়ে রাখবেন? ওসি সাহেব হাসলেন। জামিলুর রহমান বললেন, আমি কোনো টাকা পয়সা দেব না, আপনারা দয়া করে ছেলে দুজনকে গ্রেফতার করুন। ওসি সাহেব আবার হাসলেন, আগের চেয়েও মধুর ভঙ্গিতে হেসে বললেন, এখন বলছেন অ্যারেস্ট করুন, তারপরে যখন সত্যি সত্যি করব তখন ছুটে আসবে। দীর্ঘদিন এই লাইনে আছি, পিতামাতার ঘটনাগুলো আমি জানি। যখন ছুটে আসবেন তখন আর পথ থাকবে না। ওসি সাহেব, আমি ছুটে আসবো না। ওদের বিরুদ্ধে মামলা খুব শক্ত। খুন যদি প্রমাণ হয় ফাঁসিটা সেও হয়ে যেতে পারে। অপরাধ করলে শাস্তি হবে। ঠিকই বলেছেন, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। দস্তোভস্কির লেখা অসাধারণ বই। ছাত্রজীবনে পড়েছিলাম। পুলিশে ঢোকার পর পড়াশোনা বন্ধ। ভাই তাহলে উঠি, পরে আসবো। আপনার সঙ্গে আরও আলাপ আছে। জি আচ্ছা। জামিলুর রহমান বিরক্ত মুখে সারা দুপুর অফিসে বসে রইলেন, বিরক্ত এবং চিন্তিত। পুলিশ যখন বলে আরও আলাপ আছে, তখন শঙ্কিত হওয়া ছাড়া পথ থাকে না। কারণ পুলিশের আলাপ শেষ হতে চায় না। আলাপ চলতেই থাকে, আলাপের শাখা প্রশাখা বের হতে থাকে। তিনি বাড়ি ফিরলেন সকাল সকাল। বলতে গেলে সারাটা সন্ধ্যা বারান্দায় কাঠের চেয়ারে ঝিম ধরে বসে রইলেন। তার মন ভালো নেই, তিনি চিন্তিত। তাকে দেখে এটা কেউ বুঝল না। ফাতেমা তাকে চা দিতে এসে নিত্যদিনের মতো ঝগড়া বাঁধিয়ে দিলেন। থমথমে গলায় বললেন, তোমার সঙ্গে আমার একটা ফাইনাল কথা আছে। জামিলুর রহমান ক্লান্ত গলায় বললেন, বলো। আমি এই বাড়িতে থাকবো না, তুমি আমাকে আলাদা ফ্ল্যাট করে দেবে। আমি সেই ফ্ল্যাটে আমার ছেলে মেয়েদের নিয়ে থাকবো। এখানে থাকতে সমস্যা কি? এখানে আমি কেন থাকবো? এখানে আমার কে আছে? ছেলেরা আছে, না মেয়ে আছে, নাকি তুমি আছো? তাহলে থাকবো কেন? জীবনে তুমি কি একটা মিষ্টি কথা আমাকে বলেছ?
একটা শাড়ি কিনে আমাকে বলেছ, ফাতেমা তোমার জন্য এই শাড়িটা কিনলাম বলেছ? কথা বলছো না কেন? খুব মাথা ধরেছে, কথা বলতে ইচ্ছে করছে না। মাথা তো ধরবি, আমাকে দেখলেই সবার মাথা ধরে যায়। এক কাজ করো, আমাকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে এমন কাউকে নিয়ে আসো যাকে দেখলে মাথা ধরবে না, যাকে দেখলে গলা মিষ্টি হয়ে যাবে। মিষ্টি মিষ্টি গলায় চলবে, চান সোনা, ময়না সোনা। ফাতেমা কথা বলে যাচ্ছেন, জামিলুর রহমান চায়ের কাপে চুমুক দিচ্ছে। মনে হচ্ছে তিনি অদৃশ্য একটা গোলকের ভেতর বসে আছেন। গোলকের বাইরে যারা আছে তাদের কারোর সঙ্গেই তার যোগ নেই। এখন নিশীথ রাত, তিনি বারান্দায় এ মাথা থেকে ও মাথা যাচ্ছেন। মাথা দপদপ করছে, কিচ্ছু ভালো লাগছে না। তার ছেলেরা খুনের মামলায় জড়িয়ে গেছে। খুন? তিনি নিজে অর্থবিত্তের পাহাড় বানাতে বসেছেন। কার জন্যে এবং কেন? হঠাৎ তার ইচ্ছে করলো পা থেকে স্যান্ডেল জোড়া খুলে ফেলে হাঁটতে শুরু করেন। গেট খুলে বাইরে নামবেন, তারপর রাস্তা দিয়ে হাঁটতে শুরু করবেন। কখনোই পেছন ফিরে তাকাবেন না। হাঁটতে হাঁটতে এক সময় হয়তো সমুদ্রের কাছে পৌঁছে যাবেন। জামিলুর রহমান তার শরীরে এক ধরনের উত্তেজনা অনুভব করলেন। তাকালেন গেটের দিকে। সামান্য হাঁটলেই গেট, গেট খুললেই রাস্তা। তিনি ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন তার এই উত্তেজনা সাময়িক, কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা কমে যাবে। তিনি হাত মুখ ধুয়ে বিছানায় ঘুমোতে যাবেন। ফাতেমার পাশে গিয়ে শুয়ে পড়বেন। ঘরে জ্বলবে জিরো পাওয়ারের আলো। সেই আলোয় সব কিছু ঘোলাটে এবং অস্পষ্ট দেখায়। তিনি এমনভাবে শুবেন যেন ফাতেমার মুখ দেখতে না হয়। ফাতেমার নাকে কি সমস্যা হয়েছে, নাক দিয়ে শ্বাস নিতে পারে না, হাঁ করে ঘুমায়। হাঁ করা মুখ দেখতে কদাকার লাগে। ফাতেমার বিশাল শরীর হয়েছে, নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তার প্রকাণ্ড ভুঁড়ি ওঠানামা করে, সেটা দেখতেও কদাকার লাগে। অনেক অনেক কাল আগে ফাতেমা নামের একটা কিশোরী মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। মেয়েটা তার বুকের কাছে মাথা এনে দুহাত তাকে জড়িয়ে না ধরে ঘুমোতে পারত না। কোথায় গিয়েছে সেই সব দিন? আজ তার পাশে মৈনাক পর্বত হাঁ করে ঘুমিয়ে থাকে। ঘুমের ঘোরে ফাতেমা যখন হাত বাড়ায়, তিনি অতি সাবধানে সেই হাত সরিয়ে দেন, যেন ফাতেমার ঘুম না ভাঙে। সুপ্রভাকে হেডমিস্ট্রেস ডেকে পাঠিয়েছেন। কেন ডেকেছেন সুপ্রভা জানে। সে খুব চেষ্টা করছে স্বাভাবিক থাকতে, পারছে না। অদৃশ্য হবার মন্ত্র জানা থাকলে সে অদৃশ্য হয়ে যেত। কেউ কোনো দিন তাকে দেখতো না। সে সবাইকে দেখতে পারছে, অথচ তাকে কেউ দেখছে না। এর চেয়ে আনন্দের জীবন আর কি হতে পারে? পৃথিবীতে অদৃশ্য হবার মন্ত্র নেই বলে সে এখন দৃশ্যমান হয়ে হেডমিস্ট্রেস আপার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তার পা কাঁপছে, বুকের ভেতরটা খালি খালি লাগছে। ইসলামিয়াতের স্যার একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যে দোয়া পড়লে ভয় কাটে। সুপ্রভা কিছুতেই সেই দোয়া মনে করতে পারছে না। হেডমিস্ট্রেস আপা গোলগাল ধরনের মহিলা, গায়ের রং মিশমিশে কালো। ছাত্রীরা আড়ালে তাকে ডাকে মিস বিলেক পটেটো। ব্লাক ভেঙে বিলেক বানানোর কারণ কেউ জানে না, এবং তিনি মিসও নন, বিবাহিতা মিসেস। স্কুলে একটা কথা প্রচলিত আছে, মিস বিলেক পটেটো দূর থেকে রক্তচোষা গিরগিটির মতো রক্ত চুষে খেয়ে নিতে পারেন। রক্ত খাবার কারণেই তার এমন ভরভরন্ত শরীর। সুপ্রভার এখন মনে হচ্ছে রক্ত খাবার ব্যাপারে স্কুল যে কথাটা প্রচলিত সেটা সত্যি। সে দাঁড়িয়ে থাকতে পারছে না, হাত পা কেমন যেন করছে, তার শরীর কেমন যেন করছে। সুপ্রভা, জি আপা, তুমি 3টা সাবজেক্টে ফেল করেছো, অঙ্ক, ইংরেজি, সেকেন্ড পেপার এবং ভূগোল। কারণটা কি? সুপ্রভা মাথা নিচু করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকা ছাড়া আর কি করণীয় সে বুঝতে পারছে না। কাঁদতে পারলে ভালো হতো, কাঁদতে পারছে না। তোমাকে এই বছর প্রমোশন দেওয়া হবে না, বুঝতে পারছো? পারছি। কিছু বলার আছে? জি না, তোমাদের ক্লাসে তুমি একমাত্র মেয়ে যাকে প্রমোশন দেওয়া হলো না। শুধু সাজসজ্জা করে পরী সাজলে হবে না, পড়াশোনাও করতে হবে। আমি ঠিক করেছি সাজনী মেয়েগুলোকে স্কুলে রাখবো না, টিসি দিয়ে বিদায় করে দেব। তুমি তোমার গার্জিয়ানকে বলবে আমার সঙ্গে দেখা করতে। জি আচ্ছা, যাও এখন যাও। ঠোঁটে আরও বেশি করে লিপস্টিক দাও। সুপ্রভা হেডমিস্ট্রেস আবার ঘর থেকে বের হল। সে এখন কি করবে? বাসায় ফিরে মাকে সে ফেল করার কথা বলতে পারবে না। মা তাকে খুন করে ফেলবেন, অবশ্যই খুন করে ফেলবেন, কিংবা দোতলায় বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবেন। মা পুরোপুরি সুস্থ মানুষ না। বাবা থাকলে হয়তো তিনি মাকে সামলাতেন। বাবারা নাকি মেয়েদের অনেক বেশি আদর করেন। ব্যাপারটা সে তাদের স্কুলেও
স্কুলেও দেখেছে, মারা যখন মেয়েদের নিতে আসেন তখন মেয়েরা মার সঙ্গে গল্প করতে করতে বাড়ি যায়। বাবারা যখন আসে তখন মেয়েরা যায় বাবার হাত ধরে। সুপ্রভার কাছে ব্যাপারটা এত ভালো লাগে। সুপ্রভা অনেকবার ভেবেছে তার যদি বাবা থাকতো তাহলে তিনি তাকে নিতে এলে সুপ্রভা বাবার হাত ধরে কাঁধে রেখে দুহাত সেই হাত ধরে রাখত এবং স্কুল থেকে বের হয়েই বলতো, বাবা আমাকে আইসক্রিম কিনে দাও, আইসক্রিম আর 2 ক্যান কোক। কোক দুটো আমি ফ্রিজে রেখে দেবো, পরে খাবো। সুপ্রভা মার কাছে শুনেছে তার বাবা গম্ভীর ধরনের মানুষ ছিলেন। যত গম্ভীর হোক তার কাছে এইসব চলবে না। মেয়ের কাছে বাবা গম্ভীর থাকবে কেন? গম্ভীর থাকবে অফিসে, মার সঙ্গে, মেয়ের সঙ্গে কখনো না। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে সুপ্রভা তার অদেখা অচেনা বাবার জন্যে চোখের পানি ফেলতে লাগলো। স্কুলের সব মেয়ে আজ কত আনন্দ করছে, নতুন ক্লাসে উঠেছে, তাদের হইচই চিৎকারে কানে তালা লেগে যাচ্ছে। আর সে কিনা চোখের পানি ফেলছে। শুধু সে না, তার মতো আরও কিছু মেয়ে নিশ্চয়ই কাঁদছে। ফেল করা মেয়েরা সবাই একটা খালি ক্লাসরুমে ঢুকে দরজা বন্ধ করে কাঁদলে ভালো হতো। সেই ঘরটার নাম হতো কান্নাঘর। সুপ্রভা সুপ্রভা দেখলো তার পেছনে অঙ্ক মিস দাঁড়িয়ে আছেন। অঙ্ক মিস ভয়ঙ্কর রাগী। তার সামনে কোনো ছাত্রী কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনা আপনি তার দম বন্ধ হয়ে যায়। আজ অঙ্ক আপার মুখটা এত কঠিন লাগছে না। হয়তো চোখ ভর্তি পানির কারণে অঙ্ক আপার মুখটা কোমল দেখাচ্ছে। অঙ্ক আপা কিছু বলার আগেই সুপ্রভা বলল, আপা আমি ফেল করেছি। অঙ্ক আপা সুপ্রভার কাঁধে হাত রাখলেন, কোমল গলায় বললেন, কেঁদো না, যাও বাসায় যাও। সামনের বছর খুব ভালো মতো পড়াশোনা করবে, প্রতিদিন স্কুলের শেষে আমার কাছে অঙ্ক করবে, ঠিক আছে? জি আচ্ছা আপা। আমি হেডমিস্ট্রেস আপাকে অনুরোধ করেছিলাম তোমাকে প্রমোশন দিয়ে দেওয়ার জন্য। বলেছিলাম অঙ্কটা আমি টেক কেয়ার করব। আপাকে রাজি করাতে পারিনি। এসো আমার কাছে এসো, তোমাকে আদর করে দিই। সুপ্রভা বিস্ময়ে অভিভূত হল। এই আপাকে তার মনে হতো পৃথিবীর কঠিনতম মহিলা, অথচ তিনি ফেল করা একটা মেয়েকে এইভাবে জড়িয়ে ধরতে পারেন, চোখের পানি মুছে মাথায় চুমু দিতে পারেন। মানুষ এত ভালো হয়। সুপ্রভা ঠিক করে ফেলল, সে আর কখনো মানুষের বাইরের রূপ দেখে মানুষকে বিচার করবে না। মানুষের বাইরের রূপ এবং ভেতরের রূপ কখনই একরকম না। জামিলুর রহমান সাহেব আজ অফিসে দেরি করে এসেছেন। অফিসে ঢুকতেই তার ম্যানেজার বলল, স্যার আপনার ভাগ্নি এসেছে, আপনার ঘরে বসে আছে, খুব কান্নাকাটি করছে। কেন? জানি না স্যার, জিজ্ঞেস করেছিলাম, কিছু বলে না, শুধু কাঁদে। ফ্রিজে কোক আছে? জি স্যার। তাকে কোক দাও, গ্লাসে বরফ দিয়ে দিও। মেয়েটা আবার খুব ঠান্ডা না হলে খেতে পারে না। জামিলুর রহমান ঘরে ঢুকলেন। সুপ্রভাত চেয়ারে বসে টেবিলে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মার সঙ্গে ঝগড়া টগড়া নিশ্চয়ই হয়েছে। জামিলুর রহমানের অত্যন্ত মন খারাপ হলো। আহা বেচারি, গালে চোখের পানি শুকিয়ে বসে গেছে। কি অসহায় লাগছে মেয়েটাকে। অন্যদিন অফিসে ঢুকে সে নিজেই কোকের ক্যান বের করে, আজ তাও করেনি। ঘরের ভেতরটা গরম গরম লাগছে। শীতকাল হলেও দুপুরে ঘর তেতে ওঠে। মেয়েটা নিশ্চয়ই গরমেও কষ্ট পাচ্ছে। জামিলুর রহমান অতি সাবধানে ফ্যানটা ছাড়লেন। শব্দ শুনে মেয়েটা জেগে না যায়। ঘুমোচ্ছে ঘুমাক। সুপ্রভা ফ্যানের সামান্য আওয়াজেই জেগে উঠল। জামিলুর রহমান বললেন, তোকে কতবার বলেছি অফিসে না আসতে, আবার এসেছিস? সুপ্রভা জবাব দিল না। তিনি কোকের ক্যান এগিয়ে দিতে দিতে বললেন, কোক খেতে খেতে বল, কান্নাকাটি কিসের? কী এমন হয়েছে যে কেঁদে বুক ভাসিয়ে দিতে হবে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তে হবে? সুপ্রভা নিচু গলায় বলল, মামা আজ আমাদের রেজাল্ট হয়েছে। ফেল করেছিস? হুম। ফেল তো করবি, পড়াশোনার সঙ্গে কোনো যোগ নেই। সারাদিন হাসাহাসি, ঝাপাঝাপি, দৌড়াদৌড়ি, অফিসে ঘোরাঘুরি। এখন আর কেঁদে কী হবে? বাসায় মাকে কি বলবো? এই দুশ্চিন্তাটা আগে করলে তো আর পরীক্ষায় ফেল করতি না। ভালো সমস্যা হলো। মাকে আমি কি বলবো মামা? তুই কিছু বলিস না, যা বলার আমি বলবো। মামা তুমি আমাকে নিয়ে দূরে কোথাও চলে যাও, যেখানে কোনো একটা স্কুলে ভর্তি করিয়ে দেবে, শুধু তুমি আর আমি থাকবো। ভাগ্নির কথা শুনে জামিলুর রহমান দীর্ঘদিন পর প্রাণ খুলে অনেকক্ষণ হাসলেন। হাসতে হাসতেই দুশ্চিন্তাগ্রস্ত হলেন, বোকামে বড় হয়ে দারুণ সমস্যায় পড়বে। যেখানে সব মানুষের পেট ভর্তি শুধু চালাকি, সেখানে এই সরল সোজা মেয়েটা করবে কি? সুপ্রভা তুই বাসায় চলে যা, তোর মাকে কিছু বলার দরকার নেই, আমি ব্যবস্থা করব। মা যদি জিজ্ঞেস করে কি রেজাল্ট, জিজ্ঞেস করবে না, সে তো দিনরাত ঝিম ধরেই থাকে। আর যদি জিজ্ঞেস করেও বলবি সন্ধ্যার পর আমি এসে বলবো। আমার রেজাল্ট তুমি কেন বলবে?
আমি বলবো কারণ তোদের হেডমিস্ট্রেস তোর সম্পর্কে আলাপ করবার জন্য আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তোর রেজাল্ট কার্ড আমার কাছে দিয়েছেন। তুমি মিথ্যা কথা বলবে? জামিলুর রহমানের মন আরও খারাপ হলো। কি বোকামে! তিনি মিথ্যা কথা বলবেন শুনে সে আঁতকে উঠেছে। বোকামে জানে না যে জগৎটাই চলছে মিথ্যার উপরে। সত্যি কথা এখন শুধু বলে পাগলরা। কোক খা। কোক খেতে ইচ্ছে করছে না মামা। খেতে ইচ্ছে করবে না কেন? খা। দে গ্লাসে খানিকটা আমাকেও ঢেলে দে। খেয়ে দেখি কী এমন জিনিস যে রোজ খেতে হয়। কোক খেতে খেতে জামিলুর রহমান ঠিক করে ফেললেন তিনি সুপ্রভার স্কুলে যাবেন। হেডমিস্ট্রেসকে বলবেন, আমি আপনার স্কুলে কিছু ডোনেশন করতে চাই। আমি দরিদ্র মানুষ, আমার সাধ্য সীমিত। 50,000 টাকার একটা চেক সাথে করে এনেছি, যদি গ্রহণ করেন খুশি হব। পরে আরও বেশি কিছু করার ইচ্ছে আছে, আপাতত এটা নিয়ে। এতেই কাজ হবার কথা, এর চেয়ে কমেও কাজ হবে, তবে তিনি রিস্ক নেবেন না। সুপ্রভার প্রমোশনটা দরকার। মেয়ে ফেল করেছে শুনলে তার মা অত্যাচার করবে। যত দিন যাচ্ছে সুরাইয়া ততই যেন কেমন হয়ে যাচ্ছে। আজকাল কথা বললেও মন দিয়ে শোনে না, কেমন শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথা পুরোপুরি নষ্টই হয়ে গেছে। তার জন্য কিছু করা দরকার। কি করবেন তাও তিনি জানেন না। নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, সংসারের দিকে তাকানো হয় না। রাত 8টার দিকে আকাশ অন্ধকার করে বৃষ্টি নামল। একতলার বারান্দায় বেতের চেয়ারে বসে সুপ্রভা বৃষ্টি দেখছিল। আসলে বৃষ্টি দেখছিল না, অপেক্ষা করছিল তার মামার জন্য। তিনি এত দেরি করছেন কেন? সুরাইয়া এখনও তার মেয়েকে ডেকে কিছু জিজ্ঞেস করেননি। সুপ্রভা জানে এই কাজটা তার মা করবেন। এখনই হয়তো ডাকবেন। তার আগে আগেই মামার বাড়িতে আসা খুব দরকার। মামা কিছু করতে পারবেন বলে তার মনে হয় না। মিনিস্টার টিনিস্টার হলে হয়তো পারতেন। গত বছর মিনিস্টারের এক মেয়ে ফেল করেছিল। মিনিস্টার সাহেব স্কুলে এসেছিলেন। তাকে ফুলের মালা দেওয়া হলো, চা খাওয়ানো হলো এবং মেয়ে পাশ হয়ে উপরের ক্লাসে উঠে গেল। সুপ্রভা তাকিয়ে দেখে মিতু, হাসি হাসি মুখ। তুই এখানে মূর্তির মতো বসে আছিস? দারুণ ব্যাপার হচ্ছে, শিল পড়ছে, আয় শিল কুড়াই। ইচ্ছে করছে না পা। ইচ্ছে না করলেও আয়। তোর হয়েছে কি? সারাদিন মুখ ভোতা করে আছিস। আমার খুব মাথা ধরেছে। আমি শিল কুড়াবার জন্য ছাদে যাচ্ছি। ঢং করিস না। তুইও আয়। মাথা ব্যথা কমানোর জন্য তোকে 5 মিনিট সময় দিলাম। 5 মিনিটের মধ্যে ছাদে না এলে কঠিন শাস্তি দেব। মিতু চলে যাবার পরপরই বুয়া এসে সুপ্রভাকে বলল, আপনার আম্মা ডাকে। সুপ্রভা মার ঘরের দিকে রওনা হলো। তার পা কাঁপছে, কিন্তু আশ্চর্য কারণে মনটা শান্ত। সুরাইয়া খাটে পা ঝুলিয়ে বসেছিলেন। গত রাতে তার এক ফোঁটা ঘুম হয়নি বলে চোখের নিচে কালি পড়েছে। তাকে খুবই ক্লান্ত এবং অসুস্থ লাগছে। তার সামনে খবরের কাগজ। সেখানে বাড়ি ভাড়ার বিজ্ঞাপনগুলি তিনি পড়ছেন এবং দাগ দিচ্ছেন। একটা বিজ্ঞাপন তার পছন্দ হয়েছে। শরীরটা ভালো লাগলে দেখে আসতেন। সারাদিন শরীর ভালো লাগেনি, এখন একটু ভালো লাগছে। এত রাতে তো আর বাড়ি দেখতে যাওয়া যায় না। সুরাইয়া মেয়েকে ঢুকতে দেখে বললেন, আজ না তোদের রেজাল্ট হবার কথা? রেজাল্ট হয়েছে? সুপ্রভা বলল, হ্যাঁ। হ্যাঁটা খুব সহজভাবে বললেও সুপ্রভা বুক ধক ধক করছে। এখনই প্রশ্নটা করা হবে, রেজাল্ট কি? সুপ্রভা মনে মনে উত্তর জ্বালিয়ে নিল। উত্তরটা হচ্ছে, রেজাল্ট কি আমি জানি না মা, বড় মামা জানেন। হেডমিস্ট্রেস বড় মামাকে স্কুলে ডাকিয়ে নিয়ে গেছেন। তার কাছে রেজাল্ট দেবেন। তবে আমার ধারণা পাশ করেছি। সুরাইয়া রেজাল্ট কি জানতে চাইলেন না। খবরের কাগজটা মেয়ের দিকে বাড়িয়ে দিয়ে আগ্রহের সঙ্গে বললেন, বাসা ভাড়ার এই বিজ্ঞাপনটা পড়ে দেখ, সস্তার মধ্যে খুব ভালো। সুপ্রভা বিজ্ঞাপন পড়ল। 2 রুম, ড্রয়িং ডাইনিং, প্রশস্ত বারান্দা, সাউথ ফেসিং, প্রচুর আলো বাতাস। ভাড়া লাইট গ্যাস সহ 3,000 টাকা। কিরে ভালো না? আমি আর তুই আমরা একটা ঘরে থাকলাম। ইমনের জন্য একটা ঘর ছেড়ে দিলাম। বাসাটা কোন তলায় সেটা তো লেখেনি। টেলিফোন নাম্বার আছে? টেলিফোন করে দেখতো বাড়িওয়ালাকে পাওয়া যায় কি না। আচ্ছা, সব ডিটেল জেনে নিবি। ফ্ল্যাট বাড়ি কিনা, কয়জন ভাড়াটে থাকেন, এইসব। কথাবার্তা ভালো মনে হলে কাল তোকে নিয়ে যাব। স্বস্তির নিঃশ্বাস ফেলে সুপ্রভাত চলে যাচ্ছিল। সুরাই হঠাৎ ডাকলেন, সুপ্রভাত শোন। সুপ্রভাত থমকে দাঁড়ালো। সুরাই বললেন, তোর রেজাল্ট কি? সুপ্রভাত নিচু গলায় বলল, মা আমি ফেল করেছি। ফেল করেছিস? হ্যাঁ, 3 সাবজেক্টে ফেল করেছি, প্রমোশন দেয়নি। ফেল করেছি কথাটা এত সহজভাবে বলতে পারলি? মুখে একবারও আটকালো না? সুপ্রভাত দাঁড়িয়ে রইল, কিছু বলল না। তার পা এখন আর কাঁপছে না। কেমন যেন শান্তি শান্তি লাগছে। বুকের উপর পাষাণ চেপেছিল।
সেই পাশার নেই। সুরাইয়া সহজ গলায় বললেন, তোর মতো মেয়ের আমার দরকার নেই। তুই একটা কাজ কর, ছাদে উঠে যা, তারপর ছাদ থেকে নিচে লাফ দিয়ে পড়ে যা। সুপ্রভা আগের মতোই দাঁড়িয়ে রইল। একবার শুধু মার দিকে তাকাল। মায়ের মুখ কি শান্ত, কত সহজভাবেই না তিনি কথাগুলি বলছেন। সুপ্রভা মনে মনে বলল, মা, সামনের বছর থেকে আমি খুব মন দিয়ে পড়ব। ফার্স্ট সেকেন্ড হয়তো হব না, কিন্তু প্রতিটি সাবজেক্টে পাশ করব। তাছাড়া আমাদের অঙ্ক মিস রোজ আমাকে অঙ্ক শেখাবেন। সুরাইয়া তীব্র এবং তীক্ষ্ণ গলায় বললেন, এখনও দাঁড়িয়ে আছিস? এক কথা আমি বারবার বলতে পারবো না। যা, ছাদে যা, ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আমাকে উদ্ধার কর। সত্যি ছাদ থেকে লাফ দিতে বলছো? হ্যাঁ বলছি। যদি সাহস থাকে যা, করতে বলছি কর। সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবি না, সং দেখতে আর ভালো লাগে না। মিতু ছাদে শির কুড়াচ্ছিল। হঠাৎ দেখল সুপ্রভা ছাদে ঢুকলো। মিতু হাসি মুখে বলল, শেষ পর্যন্ত তাহলে এলি? শিলগুলি রাখার জন্য একটা পাত্র নিয়ে আয় তো। সুপ্রভা দাঁড়িয়ে আছে, নড়ছে না। হঠাৎ মিতুর মনে হলো সুপ্রভার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা ঠিক স্বাভাবিক নয়। সুপ্রভাকে খুবই অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। মিতু চট করে উঠে দাঁড়াল, হাত বাড়িয়ে সুপ্রভাকে ধরতে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গে রেলিংবিহীন ছাদের শেষ মাথা পর্যন্ত সুপ্রভা ছুটে গেল। মিতু দেখল সে ছাদে একা দাঁড়িয়ে আছে, সুপ্রভা নেই। মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে জামিলুর রহমান সাহেব দাঁড়িয়ে আছে। তার পকেটে সুপ্রভার স্কুলের হেডমিস্ট্রেসের দেয়া কাগজ। সেখানে লেখা, বিশেষ বিবেচনায় সুপ্রভাকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ করা হলো। হেডমিস্ট্রেসের চিঠি তিনি পেয়েছেন দুপুরেই। একবার ভাবলেন তখনই বাসায় ফেরেন, তারপর মনে হলো খালি হাতে বাসায় ফেরা ঠিক হবে না। পাশের মিষ্টি কিনে ফেরা দরকার। রসমালাই সুপ্রভার পছন্দ। 1 কেজি রসমালাই কেনা দরকার। বিকেলে নিজেই রসমালাই কিনতে গিয়ে বৃষ্টিতে আটকা পড়লেন। সেই রসমালাই খাবার ঘরের টেবিলে সাজানো আছে। জামিলুর রহমান সাহেব বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন। বৃষ্টি দেখতে তার ভালো লাগছে, অথচ কিছুক্ষণ আগে একজন ডাক্তার এসে বলে গেছেন মেয়ের অবস্থা ভালো না, ব্রেইন হ্যামারেজ হচ্ছে, আমাদের কিছু করার নেই। জামিলুর রহমান যন্ত্রের মতো বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যান, ভেতরে গিয়ে মেয়ের বিছানার পাশে বসুন। জামিলুর রহমান সহজ গলায় বললেন, কোনো দরকার নেই। পর্ব। জামিলুর রহমান সহজ গলায় বললেন, কোনো দরকার নেই। তিনি হাসপাতাল থেকে বের হলেন। তার কেন জানি বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে। ছোটবেলায় সুযোগ পেলেই বৃষ্টিতে ভিজতেন। সুযোগ পাওয়া যেত না। এখন প্রচুর সুযোগ, কিন্তু বৃষ্টিতে নামতে ইচ্ছে করে না। আজ নামতে ইচ্ছে করছে। তিনি পথে নামতেই বৃষ্টি থেমে গেল। মেঘ কেটে আকাশে তারা দেখা গেল। জামিলুর রহমান সাহেব হাঁটছেন। চারপাশের পরিচিত ঢাকা নগরী তার কাছে আজ বড়ই অপরিচিত লাগছে। যেন তিনি এই নগরীকে চেনেন না, নগরীও তাকে চেনে না। মৃত্যুর ঠিক আগে আগে সুপ্রভার পূর্ণ জ্ঞান ফিরে এলো। সে তার মার দিকে তাকিয়ে বলল, মা, আমি ছাদ থেকে লাফ দিয়ে বিরাট একটা ভুল করেছি। তুমি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দিও। সুরাইয়া মেয়ের দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে কি ঘটছে তিনি বুঝতে পারছেন না। সুপ্রভা বলল, মা, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমার গায়ে হাত বুলিয়ে দাও। সুরাইয়া মেয়ের গায়ে হাত রাখলেন। সুপ্রভা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বড় মামা যদি আমার গায়ে হাত বুলিয়ে দেয় তাহলে আমার ব্যথাটা কমবে। বলার পরপরই সে মারা গেল। মিতু ছুটে গেল করিডোরের দিকে। করিডোর শূন্য, সেখানে কেউ নেই। করিডোরের এক প্রান্তে রাখা টুলে ইমন বসেছিল। মিতু ইমনের কাছে গেল, শান্ত স্বরে বলল, এইভাবে চুপচাপ বসে থাকবি না, চিৎকার করে কাঁদ, আমাকে জড়িয়ে ধরে কাঁদ। কে কি মনে করবে এইসব ভাবার কোনো দরকার নেই। ইমন উঠে মিতুকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। অভিমানী ছোট্ট মেয়েটি জানলও না এই পৃথিবীতে তার জন্যে কত ভালোবাসাই না জমা ছিল। ছোট্ট সুপ্রভা, তোমার প্রসঙ্গ অপেক্ষা উপন্যাসে আর আসবে না, কারণ তোমার জন্যে কেউ অপেক্ষা করে থাকবে না। মৃত মানুষদের জন্যে আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য। এই চরম সত্যিটি না জেনেই তুমি হারিয়ে গেলে। রাত 3টার দিকে জামিলুর রহমানের ঘুম ভেঙে গেল। তলপেটে অসহ্য ব্যথা, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কেমন নিশ্চিন্ত হয়ে ফাতেমা ঘুমোচ্ছে। এই তো পাশ ফিরল। ইচ্ছে করছে ফাতেমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিতে।
ব্যথার এমন যন্ত্রণা তিনি তার জীবনে আর পেয়েছেন বলে মনে করতে পারলেন না। কি ভয়ঙ্কর ব্যাপার! মনে হচ্ছে কামারশালার কামার গরম গনগনে লাল কাস্তে পেটে ঢুকিয়ে পেটের নাড়ি ভুড়ি টেনে বের করার চেষ্টা করছে। বের করে ফেললেও শান্তি ছিল, বের করতে পারছে না। পেটের ভেতর সব কিছু জট পাকিয়ে যাচ্ছে। তিনি চাপা গলায় ডাকলেন, ফাতেমা, এই ফাতেমা। ফাতেমা গভীর ঘুমে, হালকাভাবে তার নাক ডাকছে। জামিলুর রহমান বিছানা থেকে নামলেন। পানি খেতে ইচ্ছে করছে। শোবার ঘরে পানির বোতল দেখলেন না। পানি খেতে হলে খাবার ঘর পর্যন্ত যেতে হবে। ফ্রিজের দরজা খুলে পানির বোতল বের করতে হবে। এত শক্তি কি তার আছে? জামিলুর রহমান দরজা খুলে বারান্দায় চলে এলেন। বারান্দার বেতের চেয়ারে আপাতত কিছুক্ষণ বসে থাকবেন। ছোটবেলায় পেট ব্যথা হলে পেটের নিচে বালিশ দিয়ে মা উপুর করে শুয়ে রাখতেন। কিছুক্ষণের মধ্যে ব্যথা চলে যেত। শৈশবের সেই চিকিৎসা কি এখন চলবে? না, চলবে না। জামিলুর রহমানের মনে হলো কিছুক্ষণের মধ্যে এই বেতের চেয়ারেই তার মৃত্যু হবে। মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না। তিনি পানির তৃষ্ণায় ছটফট করবেন। কেউ তাকে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেবেন। বারান্দায় আলো জ্বলছে। 40 পাওয়ারের একটা বাল্ব বারান্দায় দক্ষিণ মাথায়, অথচ এতেই সারা বারান্দা আলো হয়ে আছে। শুধু বারান্দা না, আলো চলে গেছে উঠানেও। জামিলুর রহমানের মনে হলো মৃত্যুর আগে মানুষের চেতনা তীক্ষ্ণ হয়ে যায়। নয়তো বারান্দায় জ্বালা একটা 40 পাওয়ারের বাল্বে তিনি গেট পর্যন্ত দেখতে পারতেন না। বাড়ির কোথায় কি শব্দ হচ্ছে তাও শুনতে পাচ্ছেন। ফাতেমার নাক এখন ডাকছে না। সে থেমে থেমে ভারী নিঃশ্বাস ফেলছে। শোবার ঘরের লাগোয়া বাথরুমে পানির ট্যাপ নষ্ট হয়ে গেছে। ক্ষীণধারায় ট্যাপ থেকে পানি পড়ার শব্দ কানে আসছে। শোবার ঘর থেকে রান্নাঘরে যাবার জন্য যে করিডোর আছে, সেখানে কি কেউ হাঁটছে? খালি পায়ে হাঁটার শব্দ আসছে। কেউ একজন মনে হয় এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে, আবার ফিরে আসছে। তিনি বললেন, কে? শব্দটা তার কাছাকাছি এসে থেমে গেল। জামিলুর রহমানের অস্পষ্টভাবে মনে হলো সুপ্রভা নয়তো। খুবই হাস্যকর চিন্তা। প্রচণ্ড ব্যথায় কাতর থাকা অবস্থায় মানুষ অনেক হাস্যকর চিন্তা করে। এবারই তো অবশ্যই বেশি কিছুদিন ধরেই সুপ্রভাকে নিয়ে নিচু গলায় আলোচনা হচ্ছে, ফিসফাস হচ্ছে। দুজন বুয়াই দাবি করছে তারা সুপ্রভাকে দেখেছে। একজনের ভাষ্য হচ্ছে সে ছাদে কাপড় শুকাতে দিয়েছিল, আনতে ভুলে গেছে। সন্ধ্যার পর কাপড়ের কথা মনে হতেই সে আনতে গেল। দড়িতে ঝুলানো কাপড় তুলছে, হঠাৎ দেখে ছাদের এক কোণায় পা ঝুলিয়ে কে যেন বসে আছে। তার বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। সে একটু এগিয়ে গেল। অবাক হয়ে দেখে সুপ্রভা আপন মনে পেয়ারা খাচ্ছে। কাজের বুয়া বলল, ছোট আফা। সুপ্রভা তার দিকে তাকাল। তারপরই পেয়ারা ছাদে ছুঁড়ে ফেলে বাতাসে মিলিয়ে গেল। বানানো গল্প। বেশি বয়সের বুয়ারা প্রায় বাড়িতেই এ জাতীয় গল্প বানায়। কেন বানায় কে জানে? জামিলুর রহমান ভেবেছিলেন বুয়াকে ডেকে কঠিন ধমক দেবেন। তার আগে আরেকজন ঘোষণা করল, সেও ছোট আপাকে দেখেছে। সিঁড়িতে চুপচাপ বসেছিল। তাকে দেখিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। ফাতেমাও এক রাতে শোবার সময় গলা নিচু করে বলল, কোনো বড় মাওলানা এনে দোয়া পড়ালে হয় না? জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন, কেন? ওই যে সুপ্রভাকে সবাই দেখছে। আমিও একবার দেখেছি। তুমি কখন দেখলে? রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মশারির পাশ দিয়ে হাঁটছে, মাথা নিচু, দাঁত দিয়ে নখ কাটতে কাটতে হাঁটছে। জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন, কেন মিথ্যা কথা বলছো? ফাতেমা বিড়বিড় করলেন, মিথ্যা বলছি না। শুধু শুধু মিথ্যা বলবো কেন? আমার মিথ্যা বলার দরকারটা কি? সামান্য আরশোলা দেখলে তুমি চিৎকার করে বাড়ি মাথায় তোলো। এত বড় একটা ঘটনার পর তুমি কিছুই করলে না, চিৎকার না, কিছু না। আমি পাশে ঘুমিয়ে আছি, আমাকে ডেকেও তো তুললে না। তুমি সারাদিন পরিশ্রম করে এসে ঘুমো, এই জন্যে তোমাকে ডাকিনি। জামিলুর রহমান রাগী গলায় বললেন, আজে বাজে মিথ্যা আমার সঙ্গে বলবে না। মৃত একটা মেয়েকে নিয়ে এসব কি আজে বাজে কথা চালু করলে? ভাগ্যিস সুরাই এখানে নেই, সে থাকলে কীরকম মনে কষ্ট পেত। প্রায় 4 মাস হলো সুরাই চলে গেছেন। জুলাই মাসের 7 তারিখে গিয়েছেন, এখন নভেম্বর মাস। শীত পড়তে শুরু করেছে। সুরাই ছেলেকে নিয়ে ঝিকাতলায় ফ্ল্যাট ভাড়া করে থাকেন। একদিকে ভালোই হয়েছে, সুরাইয়া ভালো আছে, নিজের সংসার নিয়ে ব্যস্ত। প্রবাল শোক ভুলে থাকতে পারছে, এটা মন্দ কি? এইভাবে চলতে চলতে সুরাইয়া যদি স্বাভাবিক হয়, তাহলে এর চেয়ে ভালো ব্যাপার আর কি হতে পারে? এ বাড়িতে থাকলে সুপ্রভা সম্পর্কে আজগুবি সব গল্প সুরাইয়ার কানে যেত। মাথা আরও খারাপ হয়ে যেত।
করিডোরে আবারও পায়ের শব্দ। এখন মনে হচ্ছে স্যান্ডেল পরে কে যেন হাঁটছে, ছোট ছোট করে নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসের শব্দও আসছে। ব্যাপারটা কি? জামিলুর রহমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পেটের ব্যথাটা এখন একটু কম লাগছে, নাকি মাথায় অন্য চিন্তা ঘুরছে বলে ব্যথা টের পাচ্ছেন না। তিনি খাবার ঘরে ঢুকলেন। করিডোরের বাতি জ্বালিয়ে রান্নাঘর পর্যন্ত গেলেন। কেউ নেই। রান্নাঘরে দুজন বুয়া কাঁথা বিছিয়ে ঘুমোচ্ছে। তাদের নিঃশ্বাসের শব্দই হয়তো শুনেছেন। এই বাড়িতে বুয়াদের জন্য আলাদা ঘর আছে, তারপরেও তারা কেন জানি রান্নাঘরে ঘুমায়। তিনি ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল খুলে পানি খেলেন। ঠান্ডা পানি খেলেই তার সুপ্রভার কথা মনে হয়। শুধুমাত্র এই মেয়েটার জন্যই তিনি অফিসে ফ্রিজ কিনেছিলেন। মেয়েটা যখন তখন অফিসে চলে আসে, ফ্রিজ খুলে কোক খেত। তার জন্যে কেনা 5টা কোকের ক্যান এখনও ফ্রিজে আছে। মাঝে মাঝে সুপ্রভার জন্যে তার বুক হু হু করে। তিনি অফিসের ফ্রিজ খুলে কোকের ক্যানগুলোর দিকে তাকিয়ে থাকেন। তার চোখ ঝাপসা হয়ে আসে। বয়স যত বাড়ছে, মন তত দুর্বল হচ্ছে। চোখ ঝাপসা রোগ হয়েছে। যখন তখন চোখ ঝাপসা হয়ে আসছে। ঠান্ডা পানি খেতে খেতেও তার চোখ ঝাপসা হলো। তিনি কি মনে করে ছাদের দিকে রওনা হলেন। এই পৃথিবীতে অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে। তার জীবনে কখনো কোনো অবিশ্বাস্য ঘটনা ঘটেনি। তাই বলে যে কোনো দিন ঘটবে না তা তো না। হয়তো তার জীবনে অবিশ্বাস্য কোনো ঘটনা ঘটবে, হয়তো আজ রাতেই ঘটবে। তিনি ছাদে উঠে দেখবেন ছাদে পা ঝুলিয়ে সুপ্রভা বসে আছে। তিনি কোমল গলায় ডাকবেন, সুপ্রভা। সুপ্রভা তার দিকে তাকিয়ে হাসবে। তিনি বলবেন, কেমন আছিস রে মা? সুপ্রভা বলবে, তুমি কেমন আছো বড় মামা? তিনি বলবেন, আমি ভালো আছি। সুপ্রভা রাগি রাগি গলায় বলবে, তুমি মোটেও ভালো নেই। তোমার পেটে ব্যথা হচ্ছে। এরকম ব্যথা নিয়ে তুমি ছাদে এলে কেন? মামা, তোমার কি কাণ্ডজ্ঞান নেই? তোকে দেখতে এসেছি রে মা। আমাকে কিভাবে দেখবে? আমি তো মরে গেছি। মা, কেন এই কাণ্ডটা করলি? ভুল করে ফেলেছি মামা। মানুষ ভুল করে না? ভুল করে বলেই তো সে মানুষ। শুধু শুদ্ধ করলে কি সে মানুষ হয়? সে হতো রোবট। জামিলুর রহমান ছাদে ওঠার ঠিক আগে থমকে গেলেন। ছাদে হাঁটতে হাঁটতে কে যেন গান গাইছে। নিশুতি রাতে ছাদে গান করবে কে? সুপ্রভার গলা না? হ্যাঁ, সুপ্রভার গলা তো বটে। মিষ্টি রিনরিনে বিষাদময় গলা। ব্যাপারটা কি? জামিলুর রহমানের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার মনে হলো তিনি মাথা ঘুরে এখনই পড়ে যাবেন। আসলে সুপ্রভা গান গাইছে। গানের কথাগুলো স্পষ্ট না। টানা সুরের গান বলে কথা স্পষ্ট হচ্ছে না। ফুলে ফুলে এই দুটো শব্দ শুধু পরিষ্কার। জামিলুর রহমান ছাদে পা রাখলেন। সুপ্রভা বলে ডাকতে গিয়ে থমকে গেলেন। কাপড় শুকানোর দড়ি দুহাতে ধরে যে মেয়েটি গান গাইছে সে সুপ্রভা নয়, মিতু। ছাদে গান গাইছে মিতু। মিতু শব্দ শুনে বাবাকে দেখে সহজ গলায় বলল, বাবা তুমি? তুমি ছাদে কি করছো? জামিলুর রহমান বিস্মিত হয়ে বললেন, রাত 3টের সময়? তুই বা কী করছিস? বাবা, আমি তো ছাদেই থাকি। ছাদে থাকিস মানে? ছাদে কোথায় থাকিস? চিলেকোঠার ঘরটায়। হঠাৎ ঘুম ভেঙে গেছে তাই হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি কোথায়? তুই তো গান করছিলি। করছিলাম। চিলেকোঠার ঘরে কবে থেকে থাকিস? অনেক দিন থেকেই থাকি, সবাই জানে। তুমি বাড়ির কোনো খোঁজ খবর রাখো না বলে তুমি জানো না। একা একা ছাদে থাকিস, আশ্চর্য কাণ্ড। ভয় লাগে না? ভয় লাগবে কেন? ভয় লাগার কি আছে? এই যে তুমি হঠাৎ এসে উপস্থিত হলে, আমি কি তোমাকে দেখে ভয় পেয়েছি? জামিলুর রহমানের পেটের ব্যথাটা আবার শুরু হয়েছে। এখন মনে হচ্ছে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারবেন না। খোলা ছাদেই শুয়ে পড়তে হবে। মিতু বলল, কি হয়েছে বাবা, তুমি এরকম করছো কেন? তল পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। মিতু ছুটে এসে বাবার হাত ধরল। চিন্তিত গলায় বলল, তোমার শরীর তো কাঁপছে বাবা। এসো, আমার ঘরে এসো, বিছানায় শুয়ে থাকো, পানি খাবো। তোমাকে পানি দিচ্ছি, তুমি এসো তো। জামিলুর রহমান মিতুর ঘরে শুয়ে আছেন। এক চিলতে ছোট্ট অদ্ভুত একটা ঘর। মুখের কাছে গ্রামের রেল স্টেশনের টিকিট ঘরের মতো জানালা। সেই জানালার হাওয়া এসে শুধু মুখের উপর পড়ছে। ভালো লাগছে। মিতুর চিলেকোঠার এই ঘরটা এমন মজার তিনি জানতেন না। বাড়ির অনেক কিছুই তিনি জানেন না, তেমনি তার নিজের জগতের অনেক কিছুই বাড়ির কেউ জানে না। তিনি যেমন তার ব্যাপারগুলো জানানোর প্রয়োজন মনে করেন না,
তারাও তেমনি তাদের ব্যাপারগুলো জানাবার প্রয়োজন মনে করে না। শোভন পুলিশের হাতে ধরা পড়েছে এই খবর তিনি বাড়িতে কাউকে দেননি, দেওয়ার প্রয়োজন মনে করেননি। পুলিশ শোভনের উপর শারীরিক নির্যাতন করছে এই খবরও তিনি পেয়েছেন। শারীরিক নির্যাতন খবরাখবর বের করার জন্যে করছে না, নির্যাতনটা করছে যেন খবর পেয়ে ছেলের বাবা জামিলুর রহমান পুলিশকে বড় অঙ্কের টাকা দেবার ব্যবস্থা করেন। এই ব্যবস্থা জামিলুর রহমান করেছেন, বড় অঙ্কের টাকাই পুলিশকে দিয়েছেন। মার বন্ধ হয়েছে। ওসি সাহেব এই সুসংবাদ নিজে এসে দিয়ে গেছেন। সিগারেট টানতে টানতে বলেছেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপাতত জামিন হচ্ছে না, কিন্তু মূল কেস এমনভাবে সাজানো হবে যেন তাসের ঘর। সব ঠিকঠাক, কোর্টে গিয়েই ধপাস, ঘর ভেঙে পড়ে গেল। কেউ কিছু বুঝল না। আসামি বেকসুর খালাস। হা হা হা। এমন বিশ্রী করে জামিলুর রহমান কাউকে হাসতে দেখেননি। তিনি শুকনো গলায় বললেন, ওসি সাহেব আজ চলে যান, আরেকদিন আসুন, আমি বের হব, জরুরি কাজ আছে। এক কাপ চা খেয়ে তারপর যাই। আপনার এখানে চাটা ভালো করে। জামিলুর রহমান চা দিতে বললেন। একজন মানুষের সামনে মুখ সেলাই করে মূর্তির মতো বসে থাকা যায় না, টুকটাক কথা বলতে হয়। তিনি কি বলবেন ভেবে পাচ্ছেন না। ওসি সাহেব বললেন, দেশের রিয়াং ছেলেপুলেরা যে কোনো দিকে যাচ্ছে ভাবলে গা শিউরে ওঠে। আমার 3 মেয়ে, ছেলে নেই। আমার স্ত্রীর এই নিয়ে আফসোস হচ্ছে। আমি তাকে বললাম, শাহানা তুমি আল্লাহর কাছে শুকুর গুজার করো যে তোমার ছেলে নেই। জামিলুর রহমান বললেন, টাকা পয়সাওয়ালা মানুষদের ছেলেরা নষ্ট হলে তো আপনাদের ভালো, নষ্ট ছেলেমেয়ের বাবা মার কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পান। অনেক বাবা মাদের সঙ্গেই নিশ্চয়ই আপনাদের মাসকাবাড়ি বন্দোবস্ত আছে, আছে না? খুব কঠিন কথা। এই কঠিন কথা শুনেও ওসি সাহেব হাসছেন, যেন মজাদার রসিকতা শুনে বিমলানন্দ পেলেন। তিনি আরাম করে চা খেলেন, চায়ের খুব প্রশংসাও করলেন। চায়ের পাতা কোন দোকান থেকে কেনা হয় জানতে চাইলেন। ক্লোন চা না ডাস্ক চা তাও জিজ্ঞেস করলেন। মিতু পানি নিয়ে এসেছেন। বাবার মাথায় হাত দিয়ে সে বাবাকে তুলে বসালো। ব্যথা কি একটু কম লাগছে বাবা? উহু। বাবা চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই, সকাল হোক তারপর দেখা যাবে। না এখনই চলো, তোমার চোখ মুখ কালো হয়ে গেছে। আমার ভালো লাগছে না বাবা, ব্যথাটা এখন একটু কম। এখন কম? হুম। এক কাপ চা বানিয়ে খাওয়াতে পারবি মা? অবশ্যই পারবো। চল নিচে চলে যাই, আমি এখানেই থাকি, তুই চা বানিয়ে নিয়ে আয়। মিতুর ঘর ছেড়ে তার নড়তে ইচ্ছে করছে না। মিতুকে বলে তার ঘরটা কি তিনি নিজের জন্য নিয়ে নেবেন? অফিস থেকে এসে এই ঘরে থাকবেন। ঘরে তো বাথরুম নেই, বাথরুমের জন্য নিচে যেতে হবে। মিতুর ঘরটা নেওয়া ঠিক হবে না, বেচারির শখের ঘর। মিতুকে একটা বাথরুম বানিয়ে দিতে হবে। রাজমিস্ত্রিকে সকালবেলাই বলে দেবেন। মিতুর ঘরের সঙ্গে সুন্দর একটা বাথরুম হবে, আর ছাদের চারদিকে রেলিং হবে। চা খেতে গিয়ে জামিলুর রহমান লক্ষ্য করলেন তার ব্যথা একটুও নেই। শরীর ঝরঝরে লাগছে। শরীর ভালো থাকলে যা হয়, সব কিছুই ভালো লাগে। এখনও তাই লাগছে। এই যে তার পাশে মিতু বসে আছে, বিস্মিত চোখে তাকে দেখছে, এই দৃশ্যটাও দেখতে ভালো লাগছে। তুই কি পড়াশোনাও এখানে করিস? না, এটা হচ্ছে আমার ঘুম ঘর, শুধু ঘুমোবার সময় এখানে আসি। ঘরটা সুন্দর না বাবা? হুম, সুন্দর। তোমার ব্যথা কি এখনও আছে? না, ব্যথা সেরে গেছে। সেরে গেলেও তুমি সকালে কোনো একজন ভালো ডাক্তারকে তোমার শরীরটা দেখাও। ডাক্তার দেখাতে হবে না, আমি খুব পরিশ্রম করি তো, পরিশ্রমী মানুষের অসুখ বিসুখ হয় না। এই যে সুরাইয়া এখন স্বাভাবিক আচরণ করছে, কেন করছে? পরিশ্রম করছে বলেই এই উন্নতিটা হয়েছে। ফুপু কি এখন ভালো হয়ে গেছেন? আমার তো মনে হয় সে আগের চেয়ে অনেক ভালো, কথাবার্তাও স্বাভাবিক। তোর কাছে মনে হয় না? আমি তো বাবা জানি না, ফুপুদের বাড়িতে কখনো যাইনি। কেন? যেতে ইচ্ছে করেনি। ইমন, ইমন আসে না? না। কেন? জানি না বাবা, সে আসে না বলেই কি তুই যাস না? মিতু হেসে ফেলে বলল, এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিও না তো। মা, পুত্র নতুন সংসার পেতেছে, ওদের বিরক্ত করতে ইচ্ছে করে না বলেই যায় না। ওরা কেন আসে না? আমি কি করে বলবো ওরা কেন আসে না? আচ্ছা আমি বলে দেব,
তোমাকে কিছু বলতে হবে না বাবা। জামিলুর রহমান বিস্মিত হয়ে লক্ষ্য করলেন তার মেয়ের গলা ভারী। মনের ভেতরের আকাশ মেঘে মেঘে ঢেকে গেল। গলা এমন ভারী হয় কেন? তার মেয়ের মনে এত মেঘ জমবে? তিনি যেমন একা একা জীবনযাপন করেন, তার মেয়েটাও কি তাই করে? এটা ঠিক না। এই বয়সী একা জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেলে বাকি জীবন কাটানো খুব কষ্টকর হবে। বাবা, সকাল হয়ে যাচ্ছে, ছাদ থেকে সকাল হওয়া দেখা খুব ইন্টারেস্টিং, দেখবে? আয় দেখি। জামিলুর রহমান মেয়ের সঙ্গে সকাল হওয়া দেখতে গেলেন। ব্যাপারটা তার এত ভালো লাগবে তিনি নিজেও ভাবেননি। গ্রামের সকাল সুন্দর, কিন্তু শহরের সকালও এত সুন্দর হয়? এত পাখি ডাকে, দিনের প্রথম আলো, এত রহস্য। জামিলুর রহমানের খুব ইচ্ছে করলো মেয়েকে বলেন, মা তুমি আমাকে সুন্দর একটা জিনিস দেখালে, এখন তুমি বলো আমার কাছে কী চাও? যা চাইবে তাই আমি দেব। তার নিজেকে কিছুক্ষণের জন্য হলেও আলাদিনের চেরাগের দৈত্যের মতো মনে হলো তার ক্ষমতা অসীম। মিতু নামের মেয়েটি এই মহেন্দ্রক্ষণে যা চাইবে তাই তিনি তাকে দিতে পারবেন। মিতু কিছু চাচ্ছে না, সুন্দর করে হাসছে। আশ্চর্য, তার নিজের মেয়ে এত সুন্দর করে হাসে, আর তিনি জানেন না। শোভনের ব্যাপারটা কি মিতুর সঙ্গে আলাপ করবেন? এমন সুন্দর সকালে কুৎসিত কিছু নিয়ে আলাপ করতে ইচ্ছে করে না। মিতু, জি বাবা। শোভন পুলিশের হাতে ধরা পড়েছে, থানা হাজতে আছে। বাবা আমি জানি। তুই জানিস? তোর মা কি জানে? হ্যাঁ, মাও জানেন। টোকন ভাইয়া এসে বলে গেছে। জামিলুর রহমান চুপ করে গেলেন। সবাই সব কিছু জানে, অথচ সবাই এমন ভাব করছে যেন কেউ কিছু জানে না। বদলে যাচ্ছে, সবাই বদলে যাচ্ছে। মিতু, জি বাবা। তুই যে একটা গান করছিলি, ওই গানটা কর তো শুনি। মিতু বিস্মিত গলায় বলল, আমি গান করছিলাম মানে? আমি কি গান জানি নাকি যে গান করব? আমি তো স্পষ্ট শুনলাম তুই গান করছিস। বাবা আমি কখনো গান করি না। অনেকে বাথরুমে গুনগুন করে গান করে, আমি তাও করি না। আমার গলায় কোনো সুর নেই। গান করতো সুপ্রভা, যখন তখন গান। জামিলুর রহমান চুপ করে গেলেন। তিনি তাহলে সুপ্রভার গানই শুনেছেন? ইমন খেতে বসেছে। সুরাইয়া খুব আগ্রহ করে ছেলের খাওয়া দেখছেন। টেবিলে 3 রকমের তরকারি, সজনে ডাঁটা এবং আলু দিয়ে একটা ভাজি, ইলিশ মাছের ডিম, ডাল। ইমন কেমন যেন অনাগ্রহের সঙ্গে খাচ্ছে। সজনে ডাঁটা নিল, তার সঙ্গে ইলিশ মাছের ঝোল মেশালো, এর মধ্যে 1 চামচ ডাল দিয়ে দিল। সুরাইয়া বললেন, খেতে কেমন হয়েছে রে? ভালো হয়েছে। ভালো হয়েছে তো এমনভাবে খাচ্ছিস কেন? সব মিশিয়ে ঘ্যাট বানাচ্ছিস? আরাম করে খা। আরাম করেই খাচ্ছি। এমন আরাম করে খাচ্ছে না। খাবার মোটেই ভালো হয়নি। প্রতিটি তরকারিতে লবণ বেশি। সামান্য বেশি হলেও খেয়ে ফেলা যেত, অনেকখানি বেশি। ইমনের ধারণা তার মার লবণের আন্দাজ নষ্ট হয়ে গেছে। হয় লবণ খুব বেশি হচ্ছে, নয় লবণ হচ্ছেই না। ইলিশ মাছের ডিম কেমন হয়েছে? ভালো। তোর বাবার খুব প্রিয় ছিল। লোকজন বাজার থেকে ডিম ছাড়া ইলিশ আনে, তোর বাবা আনতো ডিমওয়ালা ইলিশ। মাছ কাটার সময় তোর বাবা পাশে থাকতো। যদি দেখতো ডিম নেই, অমনি তার মুখটা কালো হয়ে যেত। ইমন গল্প শুনে যাচ্ছে, হ্যাঁ কিছুই করছে না। বাবার গল্প এখন আর তার কাছে ভালো লাগে না, অসহ্য বোধ হয়। ইলিশ মাছের ডিম তার বাবার পছন্দের খাবার ছিল, এই গল্প সে এর আগে অনেকবার শুনেছে। ভবিষ্যতেও আরও অনেকবার শুনতে হবে। মার আলোচনা কোন খাতে যাবে ইমন এখন বলে দিতে পারে। ইলিশ মাছের ডিমের প্রসঙ্গ যখন এসেছে, তখন মাসকলাইয়ের ডালের প্রসঙ্গ আসবে। তারপর আসবে সর্ষে শাক দিয়ে কই মাছের ঝোলের গল্প। ইমন, জি। বাজারে দেখিস তো মাসকলাইয়ের ডাল পাস কিনা। খোসা ছাড়ানো ডাল না, খোসাওয়ালা ডাল। তোর বাবার খুব পছন্দ ছিল। অনেকে মাসকলাইয়ের ডালে মাছ টাছ দিয়ে রান্না করে, তোর বাবা তা পছন্দ না। মাছ দিলেই তার কাছে আষ্টে গন্ধ লাগতো। তোকে একদিন মাছ দিয়ে ডাল রান্না করে দেব। তোর বাবার পছন্দ ছিল না বলে যে তোরও পছন্দ হবে না এমন তো কথা না। হয়তো তোর ভালো লাগবে। মাসকলাইয়ের ডাল নিয়ে আসিস তো। আচ্ছা। নতুন সর্ষে শাক উঠেছে কিনা খেয়াল রাখিস। আচ্ছা। সর্ষে শাক দিয়ে কই মাছও তোর বাবার প্রিয়। কোনো বন্ধুর বাসা থেকে খেয়ে এসে একদিন আমাকে রাঁধতে বলল। সর্ষে শাক দিয়ে কই মাছের ঝোল আমি জন্মে শুনিনি। একদিন ভয়ে ভয়ে রাঁধলাম, সেই রান্নাই কাল হলো। 2 দিন পর পর সর্ষে শাক আর কই মাছ। আমি আবার কই মাছ খেতে পারি না, কাটার ভয়। কই মাছের কাটা বড়শির মতো,
একটু বাঁধানো। একবার গলায় আটকালে আর যাবে না। তোর বাবার মতো কই মাছ খাওয়া লোকও যা বিপদে পড়েছিল। শোন কি হয়েছে। ইমনের খাওয়া হয়ে গেছে। সে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মা, তোমাকে একটা অনুরোধ করি। তুমি দয়া করে অন্য গল্প করো। বাবার গল্প শুনতে আমার এখন আর ভালো লাগে না। তাছাড়া গল্পগুলি তো নতুনও না, পুরানো। সুরাইয়া আহত চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। ইমন এ ধরনের কথা বলবে তিনি স্বপ্নেও কল্পনা করেননি। ছেলেটা দ্রুত বদলে যেতে শুরু করেছে। নিজেদের ফ্ল্যাটে আসার পর পড়াশুনোও করছে না। সময়ে অসময়ে ছেলের ঘরে ঢুকে দেখেছেন সে বিছানায় শুয়ে আছে, মাথার নিচে বালিশ নেই। সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ছাদের দিকে। মানুষ একটু আধটু বদলায়, সেই বদলানোটাও খুব ধীরে হয় বলে চোখে পড়ে না। ইমনেরটা দ্রুত হচ্ছে বলেই চোখে পড়ছে। হারিয়ে যাওয়া বাবার গল্প সুরাইয়া ইচ্ছা করেই করেন, যাতে মানুষটা পুরোপুরি হারিয়ে না যায়। সেই গল্প ইমন শুনতে চাচ্ছে না। মার সঙ্গে সে কঠিন গলায় কথা বলতে শুরু করেছে। এই গলা ভবিষ্যতে আরও কঠিন হবে। তখন কি হবে? সুরাইয়া বুকে চাপ ব্যথা বোধ করতে শুরু করলেন। এটা তার পুরনো ব্যথা, আজকাল ঘন ঘন হচ্ছে। সুরাইয়া দেখলেন ইমন শার্ট গায়ে দিচ্ছে, চিরুনি নিয়ে বাথরুমে ঢুকলো। সে কি কোথাও বের হচ্ছে? আজ ছুটির দিন। আজ কেন ঘর থেকে বের হবে? ছুটির দিনগুলি ঘরে থাকার জন্যে, বাইরে ছোটাছুটি করার জন্যে না। ইমন বাথরুম থেকে বের হতেই সুরাইয়া বললেন, কোথাও যাচ্ছিস? ইমন বলল, হ্যাঁ। কোথায় যাচ্ছিস? কাজ আছে মা। কাজটা কি? ইমন বিরক্ত গলায় বলল, তুমি সব কিছু জানতে চাও কেন? এত জেরা কর তো কিছু নেই। জেরা করছি না। কোথায় যাচ্ছিস জানতে চাচ্ছি। আমি জানতেও পারবো না? না। তোর সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই মা, সমস্যা তোমার। তুমি খুব বিরক্তকর, মাঝে মাঝে অসহ্য লাগে। কোথায় যাচ্ছিস জানতে চাওয়াটা কি বিরক্ত করা? হ্যাঁ, বিরক্ত করা। আর কিভাবে বিরক্ত করি? রাতে তুমি 50 বার আমাকে দেখতে আসো, এটাও বিরক্তকর। দরজা বন্ধ করে তুই শুয়ে পড়িস, তোকে 50 বার দেখতে আসবো কিভাবে? দরজা বন্ধ করলেও তো তোমার হাত থেকে নিস্তার নেই। তুমি একটু পরপর দরজায় ফুটো দিয়ে তাকাবে। আমি এতদিন কিছু বলিনি, আজ বললাম। তোমার আমার ভালো লাগে না। তুই মশারি ঠিকমতো ফেলেছিস কি না এটা দেখার জন্যে ফুটো দিয়ে তাকাই। দয়া করে আর তাকাবে না। সুরাইয়া থমথমে গলায় বললেন, আমাকে আর কি কি করতে হবে একসঙ্গে বলে দে। চেষ্টা করব তুই যা চাস সেরকম করতে। যদি না পারি চলে যাও। কোথায় চলে যাও? সেটা তোর জানার বিষয় না। তুই কোথায় যাস সেটা যেমন আমার জানার বিষয় না, আমি কোথায় যাই সেটাও তোর জানার বিষয় না। ইমনের জবাব দিল না। সহজ স্বাভাবিক ভঙ্গিতেই বের হয়ে গেল, যেন কিছুই হয়নি। সুরাইয়ার বুকে ব্যথার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টও শুরু হলো। শ্বাসকষ্টের এই উপসর্গ তার নতুন। মাঝে মাঝে হয়, ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করে না। কপালে কষ্ট থাকলে কষ্ট ভোগ করতেই হবে। ডাক্তার কবিরাজ কিছু করতে পারবে না। সুরাইয়া দুপুরে খেলেন না, চাদর গায়ে ঘুমোতে গেলেন। বুকের ব্যথা এবং শ্বাসকষ্টের জন্যে ঘুম আসছে না, সেটাই ভালো। শরীরের কষ্ট নিয়ে জেগে থেকে নিজের জীবনের কথা ভাবা, ভাবতে ভাবতে চোখের পানি ফেলা। বারান্দায় রাখা ফুলের টবে আজ পানি দেওয়া হয়নি। ভালোই হয়েছে, গাছগুলিও কষ্ট করুক। তিনি একা কেন কষ্ট করবেন? তার সঙ্গে যারা বাস করবে তাদেরও কষ্ট করতে হবে। তারপর কোনো একদিন ইমনের বাবার মতো তিনিও ঘর ছেড়ে চলে যাবেন। আর কেউ কোনো দিন তার খোঁজ পাবে না। ইমন থাকুক একা একা। ইমনের এখন তাকে দরকার নেই। তিনি কেন শুধু শুধু ছেলের জন্য ভাববেন? তার এত কি দায় পড়েছে? ইমনের একটা বিয়ে দিয়ে যেতে পারলে ভালো হতো। ইমনের দিকে লক্ষ্য রাখবে এমন একজন দরকার। একটা মেয়েকে তার পছন্দ হয়েছে, বাড়িওয়ালার দূরসম্পর্কের আত্মীয়া, মুন্নি। এই বাড়িতে থেকে ইডেন কলেজে পড়ে, দুনিয়ার কাজ করে। মেয়েটাকে তিনি 5 মিনিটের জন্য বসে থাকতে দেখেন না। মেয়েটা দেখতে তত ভালো না। গায়ের রং কালো। সৌন্দর্যের প্রথম শর্তই গায়ের রং। সেই রং কালো হলে সবই মাটি। এমনিতে অবশ্যই মেয়েটার খুব মায়া মায়া চেহারা। মাথা ভর্তি চুল, লম্বা একহারা গড়ন, গলার স্বর খুব মিষ্টি এবং হাস্যমুখী। হাসি ছাড়া কথা বলতে পারে না। মেয়েটা তাকে খালা ডাকে এবং অবসর পেলেই তার সঙ্গে গল্প করতে আসে। ইমনের বাবার সব গল্পই তিনি ইতিমধ্যে মেয়েটার সঙ্গে করেছেন। গল্প বলার সময় কয়েকবার তার চোখে পানি এসেছে। তিনি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন মেয়েটার চোখেও পানি এসেছে। মেয়েটার কথাবার্তা বলার ভঙ্গিও সুন্দর, খুব মজা করে কথা বলে। ওই তো সেদিন হাসতে হাসতে বলল, আচ্ছা খালা, আপনার পুত্র কি সবসময় এমন গম্ভীর থাকে? সবসময় ভুরু কুচকে আছে? গম্ভীরানন্দ।
তিনি হাসতে হাসতে বললেন, মা, এটা হলো ওদের বংশগত রোগ। তার বাবাও ছিল গম্ভীর। আমার ওনাকে দেখলে কি মনে হয় জানেন? মনে হয় এই বুঝি উনি বুড়ো টুরু কুচকে আমাকে বলবেন, এই মেয়ে, নিউটনের সেকেন্ড লাটা কি বুঝিয়ে বলো। মুন্নি হাসে, তিনিও হাসেন। খালা, আমি একটা প্ল্যান করেছি। ওনাকে আমি একদিন খুব ভড়কে দেব। কি করব জানেন? আপনার বাসায় ঘাপটি মেরে বসে থাকবো। উনি যখন বাসায় ফিরবেন, দরজা খোলার জন্য কলিং বেল টিপবেন। তখন আমি দরজা খুলে বলবো, আপনি কে, কাকে চান? উনি খুব ভড়কে যাবেন না? না, ও ভড়কাবার ছেলে না। মুন্নিদের বাড়িতে আত্মীয় স্বজন এলে মুন্নির ঘুমোবার জায়গার সমস্যা হয়। সে চলে আসে সুরাইয়ের কাছে, আদুরে গলায় বলে, খালা, আজ রাতটা কি আমি আপনার সঙ্গে ঘুমোতে পারি? সুরাইয়া বলেন, অবশ্যই পারো মা। আমি ঘুমোতে এলে আপনার জন্য ভালোই হবে। আমি খুব সুন্দর করে চুলে বিলি কাটতে পারি। চুলে বিলি কেটে আপনাকে ঘুম পড়িয়ে দেব। তোমাকে চুলে বিলি কাটতে হবে না। তুমি এসে আমার সঙ্গে ঘুমাও। দুজনে গল্প করব। ছেলেটা এমন হয়েছে যে তাকে 10টা কথা বললে সে একটা কথার জবাব দেয়। তার সঙ্গে কথা বলা আর একটা গাব গাছের সঙ্গে কথা বলা এক। গাব গাছের তাও পাতা নড়ে, তার তাও নড়ে না। মুন্নি যতবার এ বাড়িতে থাকতে এসেছে ততবারই তিনি প্রায় সারা রাত গল্প করেছেন। মুন্নির জন্য রাতগুলি কেমন ছিল তিনি জানেন না, কিন্তু তার জন্য রাতগুলি ছিল আনন্দময়। মাঝে মাঝে মেয়েটা তাকে অদ্ভুত ধরনের কথাও বলে, অদ্ভুত এবং ভয়ঙ্কর। পুরোপুরি ভেঙে বলে না, বলে তিনি ব্যাপারটা ঠিক বুঝতে পারেন না। যেমন এক রাতে অনেকক্ষণ গল্পগুজবের পর তিনি বললেন, মা, এখন ঘুমোতে যাও। ফজরের আজান হতে বেশি দেরি নেই। মুন্নি তখন বিছানায় উঠে বসে সম্পূর্ণ অন্যরকম গলায় বলল, খালা, আপনি কি আমাকে পছন্দ করেন? উনি বললেন, অবশ্যই পছন্দ করি। আপনার কি ধারণা আমি একটা ভালো মেয়ে? অবশ্যই তুমি ভালো মেয়ে। খালা, আমি কিন্তু ভালো মেয়ে না। আমি ভয়ঙ্কর খারাপ মেয়ে। ভয়ঙ্কর খারাপ মেয়েরা যা করে আমিও তাই করি। মাঝে মাঝে তার চেয়ে বেশিই করি। নিজের ইচ্ছে করি না, করতে বাধ্য হই। বাধ্য হয়ে অনেকেই অনেক কিছু করে। ভালো মেয়েরা করে না খালা। ভালো মেয়েরা ভেঙে যায় কিন্তু মচকায় না। আমি ভাঙি না, মচকাই। আমার জন্ম হয়েছে মচকাবার জন্যে। ভয়ঙ্কর যে কাজটা করো সেটা কি? আপনি আন্দাজ করুন তো। আন্দাজ করতে পারছি না। একদিন পারবেন। মুন্নি শুয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। তিনি জেগে থাকেন এবং বারবারই তার মনে হয়, বড় ভালো একটা মেয়ে। গায়ের রঙটা আর যদি একটু ভালো হতো। তিনি সরাসরি ইমনের সঙ্গে মেয়েটার বিয়ের কথা বলতেন। কালো মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলে নাতি নাতনিগুলি কালো হবে। সেই কালো নাতনিগুলির বিয়ের সমস্যা হবে। বিয়ে অনেক বড় ব্যাপার। হুট করে দিয়ে দিলেই হয় না, অনেক ভেবেচিন্তে দিতে হয়।